আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি, স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত। যেমন আমার কৃষক যদি সেচের পানি না পায়, আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বললে চলে। আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি, জলবদ্ধতা হলে আমাদের জনজীবনে স্থবির হয়ে পড়ে। আর আমার শেকট মহেশখালীর মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হবে বলে আমরা ধারণা করতেই পারি। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, অর্থনৈতিক এত উন্নয়নের চাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আছে, আমাদের পরিকল্পনা আছে। বসুন, আপনি বসেন। আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, এ বি সি ডি, বোধহয় 3টা কি 4টা প্রশ্ন আছে আপনার। প্রথমত আসেন, জলাবদ্ধতার কথা বলেছেন। আমরা মোটামুটিভাবে পরিকল্পনা নিয়েছি। এই জলাবদ্ধতা আপনার চট্টগ্রাম শহরে যেরকম আছে, বিভিন্ন জেলা বা উপজেলায় আছে, ঢাকা শহর সব বড় শহর সবগুলোতে আছে। এই জলাবদ্ধতা সামগ্রিকভাবে যেন আমরা চিন্তা করি, এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাল খনন। কারণ আপনি খেয়াল করে দেখবেন, একটু বৃষ্টি হলেই শুধু চট্টগ্রাম শহর নয়, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, ঢাকা শহরেও পানি জমে যায়। পানিগুলো তো কোনো জায়গায় যেতে হবে। তো এই পানিগুলোর জন্য আমরা খাল খনন করতে চাইছি। আপনাদেরকে আরো একটু বোঝানোর জন্য আরেকটু সহজভাবে বলি। যেমন ধরেন, প্রায় বছর খানেক আগে, 1 বছর 1.25 বছর আগে, আপনাদের মনে আছে যে হঠাৎ করে বর্ডারের ওপাশ থেকে পানি ছিঁড়ে দিল, এবং তার ফলে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরের বিরাট একটা অঞ্চল সয়লাব হয়ে গেল পানিতে। পানিটা বেশি দিন ছিল না, বোধহয় 2 সপ্তাহের মতন ছিল পানিটা। এটাও জলাবদ্ধতার একটা অংশ, কিন্তু পানিটা যেতে পারছে না। এখন আপনারা একটা সুইমিং পুলের কথা চিন্তা করেন, যেই সুইমিং পুলটার রেডিয়াস হবে 50 স্কোয়ার মাইল। থিঙ্ক অ্যাবাউট এ সুইমিং পুল যেটা রেডিয়াস হবে 50 স্কোয়ার মাইল, সেন্টার পয়েন্ট থেকে যেদিকে যান 50 স্কোয়ার মাইল, আর এভারেজ ডেপথ সে 7 ফিট। তাহলে চিন্তা করেন ওই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে। ঠিক একই অবস্থা হয়েছিল ওই বন্যার সময়, কিন্তু 2 সপ্তাহ পরে পানিটা চলে গেল। পানিটা তো আমরা ক্রিয়েট করতে পারছি না, এটা এমন একটা রিসোর্স যেটাকে আমরা ক্রিয়েট করতে পারছি না। ঠিক আপনি চট্টগ্রাম শহরে যখন বৃষ্টি হয়, বা অন্য জেলায় যখন বৃষ্টি হয়, এখানে নিশ্চয়ই অন্য জেলারও ছেলেমেয়েরা আছেন, যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টির পানিটা আটকে যায়, ফলে যেতে পারে না। আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে থেকে 20 বছর আগে যদি 50 ফিট নিচে গেলে পানি পাওয়া যায়, এখন 400, 500, 600 ফিট ডেপথে। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা আমাদের পানির চাহিদার জন্য, যেহেতু নদীতে পানি নাই, উপরে পানি নাই, সারফেস ওয়াটার নেই, আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে টেনে নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ভয়াবহ রূপ ধারণ করছে পরিবেশ। আমাদের যেগুলো গাছপালা আছে, দেখবেন অনেক গাছপালা নষ্ট হচ্ছে, কারণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এত নিচে চলে গিয়েছে যে শেকড় অত নিচে যেতে পারছে না, ফলে গাছগুলো মারা যাচ্ছে। যেটা আপনি বললেন আপনার প্রশ্নে, যে এনভায়রনমেন্টের যে সমস্যাটা, এটা আরেকটা সমস্যা। সো অনেক কিছু হয়তো করার আছে, বাট বেসিক যে জিনিসটা আমাদের জন্য হবে, জলাবদ্ধতা কাটানো এবং পানিটাকে ধরে রাখা। ওই যে বললাম নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল, এই পানিটাকে যদি আমরা খালের মধ্যে ধরে রাখতে পারতাম, তাহলে পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারতাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের যারা জানেন, যারা জানেন না তাদের জানার জন্য বলছি একটা ইনফরমেশন। আপনারা যদি গ্রাম অঞ্চলে যান, গ্রাম অঞ্চলে দেখবেন ওয়াটার বডি থেকে যেই মানুষগুলোর বসত বাড়ি যেগুলো একটু দূরে থাকে, যাদের জন্য পানি আনা নেওয়া একটু ডিফিকাল্ট, দেখবেন সেই ফ্যামিলিগুলোতে স্কিন ডিজিজ বেশি হয়, কারণ প্রপারলি তারা হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না। একজন মানুষের অন এন এভারেজ 100 লিটারের মতন পানি লাগে দৈনন্দিন সব রকম ব্যবহারের জন্য, কিন্তু ওই মানুষগুলো এনাফ পানি পাচ্ছে না। তো সো আমরা যদি খালগুলো খনন করি, এটা যেরকম তারা পানি পাবে, খালগুলো খনন করলে বন্যার ওই হঠাৎ করে পানি আসলে বা বৃষ্টির সময় অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা, সেটা শহরেই হোক গ্রামই হোক, আস্তে আস্তে কেটে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের, যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে, সেটা আস্তে আস্তে রিচার্জ হবে, এবং এটাকে রিচার্জ করা অসম্ভব জরুরি প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছি। আমরা ফিয়ার ইলেক্টেড ইনশাল্লাহ, আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, তার মধ্যে শহর গ্রাম দুটোই পড়বে।
আর আপনি আরেকটা বলেছেন, এটা তো আছে পানির ব্যাপারে গেল, এনভায়রনমেন্টের সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে যে অনেক পলিউটেড, বিশেষ করে শহর অঞ্চলের বাতাস অনেক পলিউটেড। আমাদেরকে আস্তে আস্তে এইটাও ছোট্ট একটা দেশ, প্রায় 20 কোটি মানুষ এই দেশে, কাজেই 20 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস, আমাদের অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোরও অনেকগুলো ফল্টি অটোমোবাইল, অনেক রকম পলিউশন তৈরি হচ্ছে। এখন এই পলিউশনটাকে আমাদের ফাইট করতে হবে। আমরা তো মানুষগুলোকে সাগরে নিয়ে ফেলতে পারবো না, আবার অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোকে যদি, যেগুলো ধোঁয়া দিচ্ছে সেগুলোকে আমরা সব যদি ফেলে দিই, ওই মানুষগুলো আবার বেকার হয়ে যাবে। করবো আমরা, করতে হবে আমাদেরকে, আস্তে আস্তে আমরা সরাবো, একবারে করা যাবে না, কারণ ওই মানুষগুলো বেকার হয়ে গেলে তো আরেক সমস্যা দেখা দেবে। তো এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। রাইট, 5 বছরে আমরা 5 বছরে আমরা 50 লাগানোর পরিকল্পনা করেছি।